আজকে খাবার কি কি দিয়ে কাকা? মাছ, শসা, মানে সবকিছুই দিছে আর কি। শসা তো মনে হয় গাছের শসা। তরকারি তো মাশাআল্লাহ একদম মাছ দিয়ে ঝাল ঝাল করে করছে। ভাইয়ের এখন কি ক্ষেতের করতেছেন? আমার এনকে যে মরিচ আছে, ভুট্টা আর বেগুন বর্তমানে রেডি। আর মনে হয় বেগুনের এটা নিড়ানি দেওয়া হইতাছেন নাকি? হ্যাঁ, নিরেদিন দিতেছি। কতটুকু জায়গায় বেগুনি করছেন? 2 ভাই 2 বিঘা। 2 বিঘা। আর এখন হচ্ছে দুপুরের খাবার ধরা শুরু হয় নাই তো? না এই মাসের মধ্যে নেমে যাবে। নেন আপনি খালি খেতেছেন কে? মাছ খান না? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? গরুকে কি ঘাস খাওয়াতে নিয়ে এসেছিলেন? কাকার গরু কি তিনটাই? এখন কি বাড়ির পথে যাবেন এত তাড়াতাড়ি? কোথাও যেন সময় দাঁড়িয়েছে, নিস্তব্ধতার ভাজে ভাজে লুকিয়ে আছে এক অদেখা গল্প। ঝিনাই নদীর তীরে সবুজে মোড়ানো এই বিস্তীর্ণ মাঠ দিগন্ত ছুঁয়ে যায় আর মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া কোনো এক স্বপ্নের ঠিকানা। মনে হয় যেন পৃথিবীর কোলাহল থেকে বহু দূরে সুইজারল্যান্ডের কোনো এক নিঃশব্দ উপত্যকায়। তবুও এ আমাদের ওই গ্রাম, আমাদের ওই মাটি, আমাদের ওই নিঃশ্বাসের গন্ধ মিশে রয়েছে এখানে। ঘাসের ওপর শিশিরের ছোঁয়া, বাতাসে দুলে সবুজে ঘাস, আর সেই ঢেউয়ের মাঝে শান্ত পায়ে হেঁটে চলে গবাদি পশুর দল, যেন জীবনের এক নিরাভর নিখুঁত চিত্রপট। গ্রামের মানুষ, তাদের মুখে ক্লান্ত থাকলেও চোখে থাকে এক অদ্ভুত প্রশান্তি, কারণ তারা জানে এই প্রকৃতি তাদের আশ্রয়, তাদের আপন করে নেয় এই প্রকৃতি। পাশ দিয়ে বয়ে চলা ঝিনাই নদী আজ ক্লান্ত, প্রায় নিঃশব্দ, তবুও তার জলে লুকিয়ে আছে অগণিত দিনের হাসি কান্না, স্মৃতি আর ইতিহাস। আসসালামু আলাইকুম কাকা, কোথায় যান? এখানে গরু কি ঘাস খাইতে দিছেন? আচ্ছা, গরু কয়টা আছে আপনার? 3টে গরু আছে। গাবি কয়টা? আচ্ছা, দামরা নাকি বহন? ভাই এখন তো আধুনিক যুগ, এখন কিন্তু মানে এইভাবে যে গরু দিয়ে মলম দেওয়া এই জিনিসটা কিন্তু এখন আর নাই। হ্যাঁ, তাই এখন যে মেশিন দিয়া বেশিরভাগই করে। ব্রহ্মপুত্র পাড়ে এই জন্য আজ থেকে 30-40 বছর আগের গ্রামীণ জীবনধারা বহনকারী একটা। এখনো গরু দিয়ে মলন দেওয়া হয় বিভিন্ন শস্য। এটি আসলে গ্রাম বাংলা থেকে উঠে গেছে আরো বহু আগে। অনেক দিন পর চোখে পড়ল এরকম এক সুন্দর দৃশ্য। গরু দিয়ে মলন দেওয়া হচ্ছে মাসকালাই। গরুর পাড়া থেকে যে মাসকালাইগুলো বের হবে সেগুলো আবার সংগ্রহ করবে কৃষক কৃষানীরা। এ যেন গ্রামীণ এক সুন্দর জীবনচিত্র, যেন কোনো শিল্পীর হাতে আঁকা নিখুঁত চিত্রকল্প। একটা সময়ের ঝিনাই নদী আজ অনেকটাই শান্ত ও নীরব, প্রায় মৃত পর্যায়ে সময়ের বিবর্তনে। আমি এখন অবস্থান করছি ঝিনাই নদীর তীরে। একটা সময় এই নদীতে প্রচুর পানি থাকতো, সবসময় স্রোত লেগেই থাকতো এবং দেশীয় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেত। কিন্তু সময়ের বিবর্তনে এটি এখন মৃতপ্রায়। একটা সময় যেখানে অথই পানি থাকতো সেটি এখন
অনেকটাই শেষ হয়ে যাওয়ার পথে, একদম ভরাট হয়ে গেছে। সামান্য একটু পানি এদিক থেকে ওদিকে যাচ্ছে। আসলে গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্যময় এমন প্রকৃতি দেখে মনে পড়ে যায় কবি জীবনানন্দ দাশের কথা, মনে পড়ে যায় কবির সেই চরণ দুটির কথা। আমি আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। নিস্তব্ধতার বুক চিরে প্রকৃতির এক অপার বিস্ময়। এ যেন বাংলাদেশের বুকে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ। ঝিনাই নদীর তীরে জেগে ওঠা সবুজের এই বিস্তীর্ণ চাদর, যেখানে দিগন্তজোড়া ঘাসের মাঠ মিশে গেছে নীল আকাশের সাথে। মনে হয় যেন দূর কোনো সুইজারল্যান্ডের উপত্যকা। কিন্তু না, এ আমাদের ওই মাটি, আমাদের ওই গল্প। এই মাটি শুধু সৌন্দর্যের নয়, এখানে জীবনের স্পন্দন লুকিয়ে আছে প্রতিটি ঘাসের ডগায়। গ্রামের মানুষ তারা গবাদি পশু নিয়ে আসে এখানে। নির্ভার নিঃশব্দে চলতে থাকে তাদের দিনযাত্রা। বেলা ফোরানোর আগেই কৃষানি তাদের গবাদি পশুর দল নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। এটি হচ্ছে ঝিনাই নদীর মেন শাখা, ছিল আজ থেকে 25 কিংবা 30 বছর আগে, কিন্তু সময়ের বিবর্তনে এটি এখন মৃতপ্রায়, শুকিয়ে গেছে অনেকটাই। কেবলমাত্র বর্ষা মৌসুমে কিছুটা পরিমাণ পানি থাকে এই ঝিনাই নদীতে। এই সবুজে বিস্তীর্ণ মাঠ শুধু সৌন্দর্য নয়, এখানে জীবনের স্পন্দন লুকিয়ে আছে প্রতিটি ঘাসের ডগায়। গ্রামের মানুষ তাদের গবাদি পশু নিয়ে আসে এখানে। নির্ভার নিঃশব্দে চলতে থাকে তাদের দিনযাত্রা। গরুর ঘণ্টার মৃদু শব্দ, পাখির ডানার ছায়া আর হালকা বাতাসে দুলতে থাকা ঘাস, সব মিলিয়ে যেন এক জীবন্ত কবিতা। পাশ দিয়েই ধীরে বয়ে চলা মৃতপ্রায় ঝিনাই নদী যেন অতীতের গল্প বলতে চাই। তারা হারিয়ে যায় যৌবনের স্মৃতি নিয়ে। নীল আকাশের নিচে সবুজ ঘাসের এই বিস্তার দাঁড়িয়ে মানুষ ভুলে যায় শহরের কোলাহল, খুঁজে পায় একটুখানি শান্তি, একটুখানি মুক্তি। এই শুধু স্থান নয়, এ এক অনুভূতি, একটি নিঃশব্দ, যেখানে প্রকৃতি আর মানুষের বন্ধন অটুট, অনন্ত। আপনাদের কি প্রায় প্রতিটা বাড়িতেই গরু বাছুর আছে? হ্যাঁ, সব বাড়িতে গরু বাছুর আছে। আচ্ছা আচ্ছা, এখানে তো বেশিরভাগ গরু দেখলাম দেশি বিদেশি সব মিলাই আছে। বেহে মিলে আছে। আচ্ছা আচ্ছা, আপনার গরু বাছুর কয়টা? আমার গরু তিনটা আছে না? বাংলার রূপবৈচিত্র্যময় এমন প্রকৃতি দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। কতটা সুন্দর! উপরে নীল আকাশ আর নিচে সবুজে বিস্তীর্ণ ঘাসের মাঠ। বর্ষা আসার আগে নিজেদের উৎপাদিত ভুট্টা রোদে শুকাচ্ছে কৃষক, কারণ বর্ষার সময় সেভাবে রোদে দেখা মেলে না। তার জন্যই তারা এখন ব্যস্ত ভুট্টা শুকাতে। আমরা প্রবেশ করছি চরের খুব সাদামাটা এক গৃহস্থ বাড়ির ভেতরে। পাশাপাশি ঠিক মুখোমুখি কয়েকটা ঘর, এপাশে একটা, তার ঠিক পাশটাতে আরেকটা, সামনে আরেকটা, তিনটি ঘর। তিনটি ঘরের অবয় একদম একই রকম। দেখুন, সোলার তৈরি বেড়া, উপরে লাউয়ের মাচা। বাড়ির এক পাশটাতে সারিবদ্ধভাবে কলা গাছ, আর ঠিক সামনের যে ঘরটি সেটির চিত্র অনেকটা একই রকম। ঠিক চারপাশে সোলার বেড়া, উপরে লাউয়ের মাচা, আর এক পাশে ছোট্ট একটি রান্নাঘর। এপাশে রয়েছে আরও একটি ঘর। এই চর কাটমাতে প্রায় প্রতিটি বাড়ির চিত্র একই রকম।
ঘরের উপর লাউয়ের মাচা। লাউ গাছে ফুল আসতে শুরু করেছে। হলুদ ফুল বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করেছে আরও বহুগুণে। সনের তৈরির বাড়িঘরের ওপরে রয়েছে সবজির মাচা। এই চিত্রটি চরের প্রায় প্রতিটি বাড়ির। ঠিক এমনই এক দুর্গম চরে এসেছি, যে চরে আতঙ্ক বিরাজ করছে নদী ভাঙনের। আর কয়েকদিন পর বর্ষা। ইতিমধ্যে নদীতে পানি বাড়তে শুরু করেছে। চরের মানুষের আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই সময় থেকেই। এই বর্ষায় এই বাড়িঘরগুলো টিকবে কিনা আসলে কেউ জানে না। চরের এই মানুষেরা আতঙ্কে দিন পার করছে নদী ভাঙনের।